হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জানাস অফ বায়োলজি। তো আমরা পড়ছিলাম ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্ট, আর আজকের লেকচারে পড়ব C4 পাথওয়ে। তো আগের লেকচার প্রিভিয়াস লেকচারে আমরা পড়েছিলাম C3 পাথওয়ে। তো এখন আমরা C3 পাথওয়েটাকে একটা কুইক রিভিশন করে আমরা C4 পাথওয়ের মধ্যে আমরা এন্টার করব। তাহলে চলো শুরু করা যাক। এই C3 সাইকেল আমরা পড়েছিলাম কি অল ফটোসিনথেটিক প্ল্যান্টের মধ্যে কিন্তু হয়ে থাকে। যারাই ফটোসিনথেসিস করতে পারে তাদের মধ্যে কিন্তু এই C3 সাইকেলটা হয়। ঠিক, তো প্রিভিয়াস লেকচার পড়েছিলাম। এর লোকেশন আমরা যদি দেখি, এর লোকেশন কোথায়? মেসোফিল সেলে হয়। মেসোফিল সেলের কোথায়? মেসোফিল সেলের হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে হয়। আর যেহেতু ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্রানা আছে, গ্রানা থাইলাকয়েড, আর একটা পার্ট আছে স্ট্রোমার মধ্যে হয় ডার্ক রিঅ্যাকশন, আর থাইলাকয়েডের মধ্যে বা গ্রানাল থাইলাকয়েডের মধ্যে হয় আমাদের লাইট রিঅ্যাকশন। যেহেতু C3 সাইকেল, C4 সাইকেল এগুলো সবই হচ্ছে কি ডার্ক রিঅ্যাকশনের মধ্যে পড়ে, আর ডার্ক রিঅ্যাকশনে কি হয়? গ্লুকোজ তৈরি হয়। তাই এই ক্লোরোপ্লাস্টের কোথায় হবে? ক্লোরোপ্লাস্টের হচ্ছে স্ট্রোমায় কিন্তু এই পাথওয়েটা দেখা যায় C3 সাইকেলটা। এর যদি এনজাইম, স্পেশাল যে এনজাইমটা যেটা ছিল C3 সাইকেলটা চালানোর জন্য, সেটা ছিল আমাদের রুবিস্কো এনজাইমটা। তার মধ্যে দুটো অ্যাক্টিভিটি ছিল, আমরা পড়েছিলাম। একটা অক্সিজেনের সাথেও বাইন্ড করতে পারে, আবার কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করে। যদি কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করে তাহলে গ্লুকোজ তৈরি করবে, আর যদি রুবিস্কো যদি অক্সিজেনের সাথে বাইন্ড করে তাহলে ফটো রেসপিরেশন, একটা ওয়েস্টফুল প্রসেস চালাবে, যেখানে গ্লুকোজ তৈরি হচ্ছিল, ইভেন আমাদের কার্বন ডাইঅক্সাইড লস হয়ে যাচ্ছিল, এনার্জি লস হয়ে যাচ্ছিল, এটিপি লস হচ্ছিল। আর যদি রুবিস্কো যদি কার্বন ডাইঅক্সাইডের সাথে ফিক্স করে, যদি কার্বন ডাইঅক্সাইডের সাথে ফিক্স করে, তাহলে ফার্স্ট যে CO2কে অ্যাকসেপ্ট করবে যার সাহায্যে, সেটা হচ্ছে 5 কার্বনের হচ্ছে RUBP, সেটা হচ্ছে 5 কার্বনের ছিল। ঠিক আছে, তো 5 কার্বনের RUBP CO2-র সাথে বাইন্ড করে রুবিস্কোর সাহায্যে সেখানে যে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট বানায়, সেটা হচ্ছে 3 কার্বনের PGA সেটা তৈরি করেছিল। কিন্তু কয়টা তৈরি করতে পেরেছিল? দুটো। কেন? 5 কার্বন RUBP আর একটা কার্বন CO2 থেকে আসছে, 2 কার্বনে হচ্ছে PGA তৈরি করছে। ঠিক আছে, এর ফলে যে একটা CO2কে ফিক্স করতে গিয়ে কতগুলো এনার্জি আমাদের ইউটিলাইজ করতে পেরেছিলাম, তাহলে আমরা পড়েছিলাম যে 1 CO2 ফিক্স করতে আমরা দেখেছিলাম যে 3টে ATP আর 2টো NADPH খরচা হচ্ছিল, ইউটিলাইজ হয়ে যাচ্ছিল একটা CO2কে ফিক্স করতে। তাহলে এই CO2 থেকে যদি আমি গ্লুকোজ বানাই, যদি CO2 থেকে যদি গ্লুকোজ বানাই, একটা গ্লুকোজ যদি বানাই, সেই একটা গ্লুকোজের মধ্যে কি থাকে? C6H12O6, যে কতগুলো কার্বন আছে? 6টা কার্বন আছে। আর একটা কার্বন ডাইঅক্সাইডের মধ্যে একটা কার্বন আছে। তাহলে এই যে CO2 থেকে, আমরা জানি CO2 থেকেই গ্লুকোজটা তৈরি হয়, কিন্তু এই গ্লুকোজের সে সিটা এই কার্বন থেকেই আসে, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের কার্বন থেকেই আসে কিন্তু। তাহলে এইখানকার যদি 6টা যদি কার্বন পেতে হয়, গ্লুকোজের যে 6টা কার্বন পেতে হয়, তাহলে এই যে আমাদের CO2কে কতবার ফিক্স করতে হবে? 6বার ফিক্স করতে হবে। আর 6বার ফিক্স করার জন্য এই C3 সাইকেলটাকে কবার টার্ন করতে হবে, কবার সাইকেলটা করাতে হবে? সেটা হচ্ছে 6বার করাতে হবে। তার জন্য একটা গ্লুকোজকে ফিক্স করতে আমাদের 6টা CO2কে ফিক্স করতে হবে। এই 6টা CO2কে যদি ফিক্স করি, তাহলে আমাদের ATP কতগুলো তৈরি হবে? 6 × 3 আছে 18টা ATP। আর কতগুলো NADPH? 6 × 2 আছে 12টা NADPH তৈরি হচ্ছিল। এটা আমরা জাস্ট C3 সাইকেলের মধ্যে আমরা দেখেছিলাম। এরপর আমরা পড়বো C4 সাইকেল। C4 সাইকেলটার আমরা ডিটেলস পড়বো যে C4 সাইকেলের মধ্যে কি হচ্ছে, কেন C3 সাইকেল থেকে কেন C4 সাইকেলের মধ্যে নিজেকে অ্যাডাপ্ট করলো, সেটার ব্যাপারে আমরা এবারে ডিটেলস পড়বো। তাহলে চলো এখন C4 পাথওয়েটা আমরা স্টার্ট করি। এবারে হচ্ছে C4 পাথওয়ে। এই C4 পাথওয়েকে বলা হয় আরেকটা নামে পরিচিত, যেটাকে বলা হয় হ্যাচ অ্যান্ড স্ল্যাক পাথওয়ে বা সাইকেল। ঠিক আছে, এই নামটা কেন দেওয়া হয়েছে? কারণ হচ্ছে এই যে হ্যাচ আর হচ্ছে স্ল্যাক, এরা ছিল 2 সায়েন্টিস্ট। এই 2 সায়েন্টিস্ট কি করে?
ফার্স্ট এই পাথওয়েটাকে অবজার্ভ করে তার নাম অনুযায়ী তার হ্যাজ এবং স্ল্যাগ পাথওয়ে নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, আর এখানে কেন C4 সাইকেল বা C4 পাথওয়ে বলছি, কারণ হচ্ছে এইখানে আমরা যে ফার্স্ট স্টেবল প্রোডাক্টটা দেখব সেটা হচ্ছে 4 কার্বনের। ঠিক আছে, সেটা হচ্ছে 4 কার্বনের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড OAA। ঠিক আছে, এটা হচ্ছে 4 কার্বনের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তার জন্য এই সাইকেলটাকে আমরা C4 সাইকেল বলে। আমরা দেখবো পাথওয়েটা যখন পড়বো তখন ফার্স্ট প্রোডাক্ট হিসাবে আমাদের 4 কার্বনের অক্সালো অ্যাসিটিক অ্যাসিডই তৈরি করবে। ঠিক, এইবার তাহলে এই সব প্ল্যান্ট যে দেখতে পাচ্ছি যে মানে এই C4 পাথওয়েটা তাহলে কোন সব প্ল্যান্টের মধ্যে থাকবে, C4 প্ল্যান্টের মধ্যেই হবে। ঠিক আছে, তাহলে আমরা C4 প্ল্যান্টগুলো কোনগুলো, C4 প্ল্যান্টের মধ্যেই C4 সাইকেলটা চলবে। ঠিক আছে, আর এই C4 প্ল্যান্টগুলো কোনগুলো যেখানে NCERT মেনশন করছে, কোনগুলো, যেমন হচ্ছে মেজ, সুগার কেন, অ্যান্ড সরগম। ঠিক আছে, এইবারে এই যে C4 প্ল্যান্টগুলো আমরা দেখলাম যে এগুলো হচ্ছে NCERT-তে মেনশন করে আছে। আর দেখা যাচ্ছে এই C4 প্ল্যান্টগুলো কোন সব এরিয়ার মধ্যে এরা অ্যাডাপ্ট করেছে, সেই সব জায়গাগুলো হচ্ছে যে এ অ্যাডাপ্ট করেছে ড্রাই ট্রপিক্যাল রিজিয়ন। ড্রাই ট্রপিক্যাল রিজিয়নের মধ্যে এরা নিজেকে অ্যাডাপ্ট করেছে। ঠিক আছে, মানে হচ্ছে এইসব জায়গাতে হাই টেম্পারেচার থাকে, হাই টেম্পারেচার জায়গাতে নিজেকে অ্যাডাপ্ট করেছে। ঠিক আছে, এইবারে কারণ হচ্ছে আমরা C3 সাইকেল থেকে বা C3 পাথওয়ে থেকে আমরা C4 পাথওয়ে কেন পড়ব, আর সেকেন্ড হচ্ছে C3 প্ল্যান্ট যেগুলো ছিল মানে আমরা বললাম যে C3 প্ল্যান্ট অল ফটোসিনথেটিক প্ল্যান্টের মধ্যে হয়ে থাকে। কেন C3 চালাচ্ছি, কারণ গ্লুকোজ তৈরি করার জন্য, আর গ্লুকোজ দরকার, ফটোসিনথেসিস করে গ্লুকোজই তৈরি করছে। যদি সব প্ল্যান্ট যদি C3 সাইকেল চলে তাহলে আমরা C4 পাথওয়ে বা C4 প্ল্যান্ট কেন পড়ব, কেন নিজেকে অ্যাডাপ্ট করেছে, তার একটাই কারণ হচ্ছে ফটো রেসপিরেশনকে অ্যাভয়েড করার জন্য। আমরা C3 সাইকেলের মধ্যে পড়েছিলাম যে রুবিস কোড দুটো অ্যাক্টিভিটি ছিল, একটা অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে আবার কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করে। যদি রুবিসকো অক্সিজেনের সাথে বাইন্ড করে যাচ্ছিল C3 প্ল্যান্টের ক্ষেত্রে, যেখানে হাই টেম্পারেচার হওয়ার জন্য CO2 কে ছেড়ে অক্সিজেনের সাথে বাইন্ড করছে, তখন অক্সিজেনের কনসেন্ট্রেশন যদি বেশি থাকে তাহলে রুবিসকো অক্সিজেনের সাথে বাইন্ড করে একটা ওয়েস্টফুল একটা প্রসেস কিন্তু স্টার্ট করা শুরু করবে। আর ওয়েস্টফুল প্রসেস স্টার্ট করা মানেই হচ্ছে সেইখানে না তৈরি করবে গ্লুকোজ, না তৈরি হবে কোনো এনার্জি, আর তার ফলে আমাদের ইভেন কি হবে, একটা কার্বন ডাইঅক্সাইডকে আমি লস করে ফেলেছিলাম। আগে প্রিভিয়াস লেকচারে আমি দেখেছিলাম ফটো রেসপিরেশনের ক্ষেত্রে। ঠিক আছে, আর কি আমরা আর এই সব কারণের জন্যই আমাদের C3 প্ল্যান্ট থেকে C4 প্ল্যান্ট নিজেকে অ্যাডাপ্ট করে এই রকম ড্রাই ট্রপিক্যাল রিজনের মধ্যে নিজেকে অ্যাডাপ্ট করে সেই ফটো রেসপিরেশন প্রসেসটাকে অ্যাভয়েড করতে পারে, তার জন্য এই C4 পাথওয়েটা ডেভেলপ করেছে, না নিজেকে অ্যাডাপ্ট করেছে। এইগুলো তোমাদের কোশ্চেন হতে পারে, স্যার ফটো রেসপিরেশনের সময় তো যে কন্ডিশনগুলো বলেছিলেন, হাই ইন্টেন্সিটি লাইট, হাই টেম্পারেচার, CO2 কনসেন্ট্রেশন কম আর অক্সিজেন কনসেন্ট্রেশন বেশি থাকলে তবেই ফটো রেসপিরেশন চলবে, আমি তো তাই বলেছিলাম। তাহলে এইখানে তো হাই টেম্পারেচার আছে, হাই ট্রপিক্যাল রিজনের মধ্যে হচ্ছে, তাহলে তো এইখানে কি করে C4 সাইকেলটা চলবে, এখানে তো C2 সাইকেল মানে যে ফটো রেসপিরেশন চলার কথা। এইটাই তো অ্যাডাপ্টেশন, এইটাই নিজেকে অ্যাডাপ্ট করে কি করেছে এই C4 প্ল্যান্ট নিজেকে অ্যাডাপ্ট করে যাতে ফটো রেসপিরেশন না হয় তার জন্য ব্যবস্থা, সেটা আমরা পরে দেখব কি করে অ্যাভয়েড করছে। তার জন্য এই যে C4 প্ল্যান্টগুলো দেখছো, এই যে প্ল্যান্টগুলো, এই প্ল্যান্টগুলোর মধ্যে একটা স্পেশাল একটা অ্যানাটমি দেখা যায়, স্পেশাল অ্যানাটমি এদের লক্ষ্য করা যায়। ঠিক আছে, কোথার মধ্যে দেখা যায়, লিফের মধ্যে, এদের লিফে। ঠিক আছে, এদের লিফে কি হয়, একটা স্পেশাল অ্যানাটমি দেখা যায়। সেই স্পেশাল অ্যানাটমিটার নাম হচ্ছে সেটা হচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি। এই ক্রাঞ্চ অ্যানাটমি শুধুমাত্র আমাদের C4 প্ল্যান্টের মধ্যেই দেখা যায়, C3 প্ল্যান্টের মধ্যে আমাদের ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায় না। এইটাই তো অ্যাডাপ্ট করে নিজেকে ওই ফটো রেসপিরেশনের হাত থেকে বাঁচায়। তার জন্য
আমরা পরে প্রুভও করব C3 থেকে C4 প্ল্যান্টের প্রোডাক্টিভিটি অনেক বেশি। ঠিক আছে, তাহলে চলো এই ক্রাঞ্চ অ্যানাটমিটা কি সেটা একবার আমরা দেখি। এই ক্রাঞ্চ অ্যানাটমি হচ্ছে C4 সাইকেলের বা C4 প্ল্যান্টের একটা কি হচ্ছে স্পেশাল একটা হচ্ছে ফিচার্স। C4 যে প্ল্যান্টগুলো আছে তাদের একটা স্পেশাল ফিচার্স হচ্ছে এই ক্রাঞ্চ অ্যানাটমি। এবারে ক্রাঞ্চ অ্যানাটমি মানে কি? ক্রাঞ্চ অ্যানাটমি মানে হচ্ছে যে এই যে ধরো এটা একটা ভাস্কুলার বান্ডিল, ঠিক আছে, ভাস্কুলার বান্ডিল। এই ভাস্কুলার বান্ডিল ধরো এটা ভাস্কুলার বান্ডিল। ভাস্কুলার বান্ডিল মানেই হচ্ছে যাকে বলা হয় জাইলেমার ফ্লোয়েম। ঠিক আছে, এই ভাস্কুলার বান্ডিলের চারিদিকে যদি কোনো সেলের যদি এরকম করে লেয়ার থাকে এবং এইটা কিসের লেয়ার, কোন সেলের লেয়ার? এই সেলটা হচ্ছে তোমার বান্ডিল সেল, বান্ডিল সিথ সেল। ঠিক আছে, অনেক সেভারাল লেয়ার থাকে এরকম করে পরপর জোড়া থাকে। এনসিআরটিতে মেনশন করেছে যে সেভারাল লেয়ারের এরকম আমাদের বান্ডিল সিথ সেল এরকম করে কভার করে থাকে কাকে? আমাদের ভাস্কুলার বান্ডিলকে। ঠিক আছে, তাহলে এই যে বাইরে যে কভার করে যে সেলগুলো আছে সেগুলো হচ্ছে বান্ডিল সিথ সেল, যেটাকে আমরা বলছি বিএসসি। ঠিক আছে, সেগুলো যে সেভারাল লেয়ারে থাকে, এনসিআরটিতে মেনশন করেছে সেভারাল লেয়ার, মানে অনেকগুলো লেয়ারে পুরো এই ভাস্কুলার বান্ডিলকে কভার করে আছে। ঠিক আছে, আর তো এই জন্য ক্রাঞ্চ যে অ্যানাটমিটা মানের হচ্ছে, এই ক্রাঞ্চ অ্যানাটমির মানেটাই হচ্ছে যে অ্যারেঞ্জমেন্ট অফ সেলস, সেলের যে অ্যারেঞ্জমেন্ট সেটাকেই বলা হয় আমাদের ক্রাঞ্চ অ্যানাটমি। আর এইখানে যে ক্রাঞ্চ যে ওয়ার্ডটা আছে, ক্রাঞ্চ, এই ক্রাঞ্চ ওয়ার্ডটার মানে হচ্ছে রিত, রিত। আর এই রিত মানে হচ্ছে কভার বা সারাউন্ডস। কে কাকে সারাউন্ড করে আছে, মানে যে কভার করে আছে? বান্ডিল সিথ সেল ভাস্কুলার বান্ডিলকে পুরো কভার করে আছে, তাই একে বলছে ক্রাঞ্চ বা রিত বা কভার। আর কাকে করে আছে? ভাস্কুলার বান্ডিলকে। কে করে আছে? বান্ডিল সিথ সেল। ঠিক আছে, আর এই যে প্রসেসটাকে বলা হয় ক্রাঞ্চ। আর ক্রাঞ্চ অ্যানাটমি তাহলে শুধুমাত্র বান্ডিল সিথ সেলের মধ্যে আর ভাস্কুলার বান্ডিলের মধ্যে কি C4 সাইকেলে চলে না? বান্ডিল সিথ সেল তার উপরের দিকে কিছু সেল দেখা যায়, সেটা হচ্ছে আমাদের মেসোফিল সেল। এগুলো হচ্ছে মেসোফিল সেল। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা লিখব কি? মেসোফিল সেল, সেগুলোকে আমি শর্টে বলবো MSC। ঠিক আছে, এইবারে ভালো করে লক্ষ্য করো, এই যে বান্ডিল সিথ সেল, যে বান্ডিল সিথ সেল যে আছে সেটা হচ্ছে কম্প্যাক্টলি অ্যারেঞ্জ আছে। এত কম্প্যাক্ট থাকে না, এদের মধ্যে ইন্টারসেলুলার কোনো স্পেস দেখা যায় না। এদের মধ্যে যে কোষান্তরন্ধ্র, বাংলাতে বলে কোষান্তরন্ধ্র বা ইন্টারসেলুলার স্পেস, সেটার মধ্যে এই বান্ডিল সিথ সেলের মধ্যে কিন্তু দেখা যায় না। আর মেসোফিল সেলের মধ্যে দেখো গ্যাপ আছে, একটা সেলের সাথে কিন্তু গ্যাপ আছে, মানে হচ্ছে গ্যাপ মানে হচ্ছে স্পেস আছে। এই স্পেসটাকে আমরা বলবো ইন্ট্রাসেলুলার স্পেস। ইন্টারসেলুলার স্পেস কিন্তু শুধুমাত্র মেসোফিল সেল আর হচ্ছে দেখা যায়, আর বান্ডিল সেলের মধ্যে কিন্তু আমাদের ওই ইন্টারসেলুলার স্পেস দেখা যায় না। ঠিক আছে, আর এই দুটো সেলের মধ্যেই কিন্তু কি হয়, আমাদের C4 সাইকেলটা কমপ্লিট করে। C4 যে সাইকেল বা পাথওয়ে, এই দুটো সেল ছাড়া C4 সাইকেল হবে না। এই যে ক্রাঞ্চ অ্যানাটমিটা হচ্ছে স্পেশাল যে ফিচার্স হচ্ছে তোমার যে C4 প্ল্যান। ঠিক আছে, এই ওয়ার্ড যদি তোমাকে প্র্যাকটিক্যালি যদি বা প্র্যাকটিক্যাল লেভে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় যদি তোমাকে যদি বলে স্যার যে একটা C4 প্ল্যান দেওয়া হয়েছে, একটা C3 প্ল্যান দেওয়া হয়েছে, তোমাকে দুটো ধরিয়ে দেওয়া হয়েছে। এইবারে তোমাকে যদি বলে যে কোনটা C3 প্ল্যান্টের লিফ, কোনটা হচ্ছে C4 প্ল্যান্টের লিফ, তাহলে এই যে দুটো পাতা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, এবার তুমি কিভাবে সেটাকে ডিফাইন করবে? তুমি কি করবে? সেকশন করবে, কার লিফটার সেকশন করবে ভালো করে, একদম থিন সেকশন করে মাইক্রোস্কোপের নিচে দেখবে। যদি মাইক্রোস্কোপের নিচে যদি আমাদের এই যে ক্রাঞ্চ অ্যানাটমি যদি
দেখা যায় তাহলে সেটা হচ্ছে C4 প্ল্যান্ট, আর যদি না দেখা যায় সেটা হচ্ছে C3 প্ল্যান্ট। আমরা জানি বেশিরভাগ অল প্ল্যান্টই হচ্ছে C3 প্ল্যান্ট, আর C4 প্ল্যান্ট সেইগুলোই যেগুলো হচ্ছে ট্রপিক্যাল রিজনের মধ্যে দেখা যায়। আর C3 প্ল্যান্টগুলো শুধুমাত্র টেম্পারেট জোন মানে নাতিশীতোষ্ণ অঞ্চলে সেই সব জায়গাতে দেখা যায়, কারণ ট্রপিক্যাল জোনের মধ্যে যে হাই টেম্পারেচার সেখানে হচ্ছে C4 প্ল্যান্টই কিন্তু সেখানে নিজেকে অ্যাডাপ্ট করে ফেলেছে বা মানিয়ে নিয়েছে, কিন্তু সেখানে C3 প্ল্যান্টকে সেখানে দেখা যাবে না। কারণ C3 প্ল্যান্টে হাই টেম্পারেচারে হলে সেখানে রুবিস্কো অক্সিজেনের সাথে বাইন্ড করে ফটো রেসপিরেশন একটা ওয়েস্টফুল প্রসেস চালাবে, তাই না? তাহলে পুরোপুরি ওই C3 সাইকেলের প্রোডাক্টিভিটি পুরো কমে যাবে, কেননা সেখানে না গ্লুকোজ তৈরি হচ্ছে, না কার্বন ডাইঅক্সাইড এমনি বেরিয়ে যাচ্ছে, না এনার্জি ওখানে তৈরি হবে, এনার্জি ওখানে ইউটিলাইজ হয়ে যাবে, খরচা হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য C4 প্ল্যান্ট নিজেকে এমন কিছু অ্যাডাপ্ট নিজেকে করেছে বা মানিয়ে নিয়েছে ওই ট্রপিক্যাল রিজনের মধ্যে, যা এই ক্রাঞ্চ অ্যানাটমি থ্রুতে যাতে তাকে ফটো রেসপিরেশন করতে না হয়, ফটো রেসপিরেশন করতে যাতে সে ওই গ্লুকোজ তৈরি হবে না, না CO2 লস করে ফেলবে, সেইটাকে অ্যাভয়েড করার জন্য C4 নিজেকে অ্যাডাপ্ট করেছে। বারবার তোমাকে বলছি যাতে মাইন্ডে সেট হয়ে যায়। বারবার এইসব জিনিস আমি কেন বলি বারবার, যাতে তোমাদের মাথায় যাতে সেট হয়ে যেতে পারে। আর তাহলে এই C4 প্ল্যান্ট ক্রাঞ্চ অ্যানাটমিতে দেখা যায়, যেটা হচ্ছে ক্রাঞ্চ ওয়াটার মানে হচ্ছে রিড, যেটাকে কভার বা সারাউন্ড বলছে। কে কাকে সারাউন্ড করে রেখেছে? বান্ডিল সেলসের ভাস্কুলার বান্ডিলকে সারাউন্ড করে রেখেছে। আর মেসোফিল সেল আর বান্ডিল সেলের মধ্যে হচ্ছে কি হয়, C4 সাইকেলটা কমপ্লিট হয়। এইবারে আমরা C4 সাইকেলকে আমরা দেখাবো কিভাবে সেই পাথওয়ে চলে, কিন্তু তার আগে আমরা মেসোফিল সেল আর বান্ডিল সেলের কিছু ফিচার্স বা ক্যারেক্টার আমরা দেখে নেব। ঠিক আছে, তাহলে সেলটাকে আমরা কি বলবো? ভাস্কুলার বান্ডিল। যেটাকে বলবো ভিবি বলছি না? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ক্রাঞ্চ অ্যানাটমি। চলো এইবার আমরা মেসোফিল সেল আর বান্ডিল সেলের কিছু ফিচার্স আমরা দেখে নিই। C4 পাথওয়ে এই দুটো সেলেই কিন্তু নিজেকে কমপ্লিট করে। ঠিক আছে, আর C3 সাইকেলটা অনলি আমাদের মেসোফিল সেলে কমপ্লিট হচ্ছিল, আর এটা দুটো সেল লাগে, একটা মেসোফিল সেল, একটা যে বান্ডিল সেল, সেটা C4 এর জন্য। ঠিক আছে, তাহলে এর কিছু ফিচার্স আমরা দেখে নিই। যেমন হচ্ছে মেসোফিল সেল আর বান্ডিল সেলের সাথে আমরা যদি সাইজের যদি কম্পেয়ার করি, তাহলে বান্ডিল সেল একটু লার্জ হয়ে থাকে। ঠিক আছে, কম্পেয়ার যদি করি মেসোফিল সেলের সাথে। আর বান্ডিল সেলে ঠিক আছে সেল ওয়ালটা একটু থিক হয়, এদের যে সেল ওয়ালটা বাইরের দিকে সেটা একটু থিক হয়ে থাকে। কার? সেই বান্ডিল সেলের। কিন্তু এদের ক্ষেত্রে সেটা থিন হয়। তাহলে আমরা এটা লিখতে পারি যে কি, যে মেসোফিল সেলের মধ্যে যে ওয়ালটা আছে সেল ওয়াল, সেটা হচ্ছে থিন সেল ওয়াল হয় কার? মেসোফিল সেলে। আর এর ক্ষেত্রে যেহেতু মোটা, ঠিক আছে, তার জন্য আমরা কে বলবো? আমরা থিক সেল ওয়াল। থিক সেল ওয়াল এদের দেখা যায় বান্ডিল সেলের মধ্যে। আর যেহেতু থিক সেল ওয়াল এদের মধ্যে দেখা যায়, তার জন্য এদের মধ্যে কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, না গ্যাস ঢুকবে না বেরোবে, মানে হচ্ছে নো গ্যাসিয়াস এক্সচেঞ্জ। এদের মধ্যে কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে না, যেহেতু এরা থিন লেয়ারের। যেহেতু ইজিলি কি হবে, কার্বন ডাইঅক্সাইড ঢুকবে, অক্সিজেন ঢুকতে পারে, আবার কার্বন ডাইঅক্সাইড বেরোবে, অক্সিজেনও বেরোতে পারে। তাহলে এদের মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ কিন্তু ইজিলি ঘটবে। ঠিক আছে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ অকার্স। ঠিক আছে, এদের মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে, আর এদের মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে না। আর গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে না, ওই জন্য এদেরকে বলা হয় ইমপারভিয়াস। আর যেহেতু এরা গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে, তাই আমরা বলবো পারমিয়েবল টু গ্যাসেস। আর এটা ইমপারভিয়াস টু গ্যাসেস, কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে না। ঠিক আছে, আর এই যে মেসোফিল সেলের মধ্যে এদের মধ্যে ক্লোরোপ্লাস্টের যে নাম্বার সেটা কিন্তু একটু কম থাকে, এদের ক্ষেত্রে অনেক বেশি থাকে। ঠিক আছে, কম্পেয়ার যদি করি মেসোফিল সেল আর আমরা বান্ডিল সেলের মধ্যে, তাহলে এদের নাম্বার অফ ক্লোরোপ্লাস্ট
কি হয়, কম থাকে। নাম্বার অফ ক্লোরোপ্লাস্ট কিন্তু এদের কম থাকে, আর এদের নাম্বার অফ ক্লোরোপ্লাস্ট বেশি থাকে। ঠিক আছে, বোঝা গেছে। আর এই ক্লোরোপ্লাস্টের মধ্যে মানে যে মেসোফিল সেলের মধ্যে ক্লোরোপ্লাস্টের যে থাইলাকয়েডগুলো আছে সেইগুলো পরপর এরকম করে যুক্ত হয়ে গ্রানা তৈরি করে। ঠিক আছে, আর একটা গ্রানা আর একটা গ্রানার সাথে লিঙ্ক করে, সেটা হচ্ছে স্ট্রোমা লেভেলে। কিন্তু এই বান্ডেল সেলের মধ্যে আমাদের থাইলাকয়েডগুলো আলাদা আলাদাভাবে ঘুরে বেড়ায়, এরা কিন্তু গ্রানা ফর্ম করে না, এরা থাইলাকয়েডগুলো আলাদা আলাদাভাবে ঘুরে বেড়ায়। ঠিক আছে, কারণ এইগুলোকে আমরা কি বলি, গ্রানা। পরপর যুক্ত হয়ে গেলে থাইলাকয়েডগুলো সেগুলোকে আমরা গ্রানা বলি, কিন্তু এইখানে গ্রানাগুলো কিন্তু কি হয়, এই থাইলাকয়েডগুলো কিন্তু গ্রানা ফর্ম করে না, তারা আলাদা আলাদাভাবে ঘুরে বেড়ায়। সেই জন্য আমরা একে বলতে পারি কি, এদের মধ্যে মেসোফিল সেলের মধ্যে গ্রানাল আমাদের ক্লোরোপ্লাস্ট দেখা যায়, ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্রানা দেখা যায়, ওই জন্য গ্রানাল ক্লোরোপ্লাস্ট বলা হয়। ঠিক আছে, কিন্তু যেহেতু এদের ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্রানা দেখা যায় না, থাইলাকয়েডে আলাদা আলাদা ঘুরে বেড়ায়, তাই জন্য এইগুলোকে আমরা বলি অ্যাগ্রানাল ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে আছে তাই আমরা অ্যাগ্রানাল, মানে হচ্ছে নাই, কি নাই, গ্রানা নেই। ওয়াটার মানে হচ্ছে ওয়াটার মানে হচ্ছে নট, নাই। ঠিক আছে, অ্যাগ্রানাল ক্লোরোপ্লাস্ট বলা হয়। ক্লিয়ার? যেহেতু এখানে গ্রানাল থাইলাকয়েড আছে, তার জন্য এখানে আমাদের দেখতে পাবো দুটো জিনিস দেখতে পাবো এখানে, একটা হচ্ছে PS1 আর হচ্ছে PS2 দেখতে পাবো। কেন, গ্রানাল থাইলাকয়েডের মধ্যে বা থাইলাকয়েডের মধ্যে PS1 আর PS2 থাকে, আর শুধুমাত্র স্ট্রোমালের মধ্যে আমাদের PS1 অনলি থাকে। তার জন্য আমরা বলতে পারি যে এই জন্য বলতে পারি যে এখানে কি আছে, আমাদের PS1 অ্যান্ড PS2 প্রেজেন্ট। ঠিক আছে, কিন্তু এইখানে কি হয়, যেহেতু এরা গ্রানা ফর্ম করে না, থাইলাকয়েডের মধ্যে আলাদা আলাদা ঘুরে বেড়ায়, তার জন্য এইখানের মধ্যে অনলি কিন্তু কি দেখা যাবে, PS1 অনলি প্রেজেন্ট থাকবে, PS1। তাহলে আমরা এখানে বলতে পারি যে অনলি PS1 প্রেজেন্ট। ঠিক, যেহেতু এইখানে মানে মেসোফিল সেলের মধ্যে PS1 আর PS2 দুটোই আছে, তার মানে এখানে সাইক্লিক এবং নন সাইক্লিক দুটোই চলবে। নন সাইক্লিক অ্যান্ড সাইক্লিক যে ফটোফসফোরাইলেশন আছে, ফটোফসফোরাইলেশন অকার, এই নন সাইক্লিক এবং সাইক্লিক দুটোই হবে। কিন্তু এইখানের মধ্যে কি দেখা যাবে, অনলি যেহেতু PS1 আছে তাই অনলি কি হবে, সাইক্লিক ফটোফসফোরাইলেশন চলবে, সাইক্লিক ফটোফসফোরাইলেশন অকার। ঠিক আছে, কারণ এইখানে কি PS2 অ্যাবসেন্ট, এটা মনে রাখবে, PS2 অ্যাবসেন্ট থাকে। যেহেতু এইখানে সাইক্লিক এবং নন সাইক্লিক দুটোই চলছে, তাই জন্য আমরা এখানে বলতে পারি এখানে আমাদের ATP NADPH আর বাইপ্রোডাক্ট হিসেবে যে অক্সিজেন সেটা কিন্তু তৈরি হবে, ফর্ম করবে। কিন্তু এইখানে যদি অনলি সাইক্লিক চলে, তাহলে আমরা পড়েছিলাম যে অনলি কি হবে, এখানে ATP ফর্ম করবে, এখানে NADPH এবং হচ্ছে অক্সিজেন তৈরি হবে না। কেন হবে না? কারণ এখানে আমাদের জল ভাঙে না, PS1 শুধুমাত্র ATP তৈরি করে, জল তো ভালো দরকার পড়ে না। কিন্তু নন সাইক্লিক চালাতে গেলে আমাদের জল দরকার, আর জল ভাঙলেই অক্সিজেন তৈরি করবে। ক্লিয়ার? আর যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে এই মেসোফিল সেল আর বান্ডিল সেল, এই বান্ডিল সেলের মধ্যে এত কম্প্যাক্ট অ্যারেঞ্জমেন্ট থাকে, তার জন্য এদের মধ্যে ইন্টারসেলুলার স্পেস কিন্তু দেখা যায় না। কিন্তু এরা লুজলিভাবে অ্যাটাচ থাকে বা লুজলিভাবে থাকে বলে মেসোফিল সেল, এদের মধ্যে ইন্টারসেলুলার স্পেস দেখা যায়। তাহলে আমরা এটা বলতে পারি নো ইন্টারসেলুলার স্পেস প্রেজেন্ট, কোনো ইন্টারসেলুলার স্পেস দেখা যায় না। কিন্তু এদের মধ্যে কিন্তু ইন্টারসেলুলার স্পেস দেখা যায়। ইন্টারসেলুলার স্পেস মানে বুঝতে পারলে, মানে এই যে সেলগুলো রয়েছে
এই সেলের মধ্যে যদি দুটো সেলের মধ্যে যদি গ্যাপ থাকে সেটাকে বলা হয় ইন্টারসেলুলার স্পেস, ঠিক আছে। আর যদি কম্প্যাক্ট যদি এইরকম করে অ্যারেঞ্জ থাকে, কোনো যদি গ্যাপ না থাকে, ঠিক আছে, কোনো গ্যাপ নাই, একে অপরের সেলের সাথে কোনো গ্যাপ নেই, ঠিক আছে, গ্যাপ যদি না থাকে তখন আমরা কি বলবো, যদি এইরকম করে প্রেজেন্ট থাকে সেলগুলো, কম্প্যাক্ট অ্যারেঞ্জমেন্ট থাকে একদম, যাতে কোনো গ্যাপ নাই, তখন তাকে আমরা বলবো সেখানে নো ইন্টারসেলুলার স্পেস। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এইগুলো ছিল আমাদের মেসোফিল সেল আর বান্ডিল সেলের হচ্ছে ফিচার্স। কারণ এই মেসোফিল সেল আর বান্ডিল সেলের মধ্যেই আমাদের C4 সাইকেলটা কমপ্লিট হবে। ঠিক আছে, এরপর আমরা C4 পাথওয়েটার ডিটেলস এবারে আমরা সাইকেলটাকে নিয়ে আমরা আলোচনা করব। চল দেখা যাক। তাহলে এইবারে আমরা C4 সাইকেলটা মেসোফিল সেল আর বান্ডিল সেলের মধ্যে কমপ্লিট করব। কিভাবে দেখ, তাহলে মেসোফিল সেলকে আমরা এখনই দেখলাম যে এর থিন সেল ওয়াল থাকে, আর বান্ডিল সেলের মধ্যে হচ্ছে কি হচ্ছে থিক সেল ওয়াল থাকে, যাতে এর মধ্যে কোনো ধরনের গ্যাসিয়াস এক্সচেঞ্জ যাতে না হয়। ঠিক আছে, সেইটার ব্যবস্থা করা কোথায়, বান্ডিল সেলের মধ্যে। কিন্তু মেসোফিল সেলের মধ্যে কি হবে, CO2 ঢুকবে এবং কার্বন ডাইঅক্সাইড ঢুকবে, ঠিক আছে, দুটোই ঢুকতে পারবে। কিন্তু আমরা মেনলি যে এখানে আমরা যেহেতু C4 সাইকেলের মধ্যে আমরা আগে অ্যাটমসফিয়ারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড তাকে আমি এন্টার করিয়ে আগে দেখবো, তারপরে অক্সিজেনকে আমরা দেখবই পরে। ঠিক আছে, তাহলে অ্যাটমসফিয়ারের যে CO2 সেটা কোথায় এন্টার করবে, আমাদের মেসোফিল সেলের মধ্যে এন্টার করবে। আর মেসোফিল সেলে এন্টার করার পরে সে একটা ফর্মে কনভার্ট হয়ে যাবে, CH CO3 মাইনাসে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এইবারে এই HCO3 মাইনাসে কনভার্ট হলো কেন, কারণ এই যে কার্বন ডাইঅক্সাইড আছে, ও এই মেসোফিল সেলের মধ্যে যে জল আছে সেই জলের সাথে বিক্রিয়া করে ও তৈরি করবে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড পরে ভেঙে গিয়ে H+ HCO3 মাইনাসে কনভার্ট হবে। তাই এইখানে যখন CO2 ঢুকবে তখন জলের সাথে বিক্রিয়া করে আমাদের তৈরি করবে H+ HCO3 মাইনাস। এই যে HCO3 মাইনাস যেটা হচ্ছে বাইকার্বনেট, সে কি করবে, একে এই C3 সাইকেলে আমরা দেখেছিলাম কার্বন ডাইঅক্সাইডকে ফার্স্ট অ্যাকসেপ্ট করছিল RUBP 5 কার্বনের। ঠিক আছে, এইখানে ফার্স্ট CO2কে অ্যাকসেপ্ট করবে 3 কার্বনের PEP, 3 কার্বনের PEP একে ফার্স্ট অ্যাকসেপ্ট করবে, কাকে, কার্বন ডাইঅক্সাইডকে। আর এই PEP মানে PEPর ফুল ফর্ম লিখে নাও, ফসফোইনল পাইরুভেট। ঠিক আছে, এটা নাম হচ্ছে PEPর ফুল ফর্ম। ঠিক আছে, এটা যে 3 কার্বনের ফার্স্ট আমাদের CO2 অ্যাকসেপ্টার। তাহলে আমরা এটাকে বলতে পারি যে C4 সাইকেলের ক্ষেত্রে ফার্স্ট বা হ্যাঁ বলতে পারি প্রাইমারি CO2 অ্যাকসেপ্টার কার ক্ষেত্রে, C4 প্লান্টের ক্ষেত্রে, C4 প্লান্টের ক্ষেত্রে। ঠিক আছে, এইবার এই যে কার্বন ডাইঅক্সাইড মানে যে কোন ফর্মে এলো, HCO3। ঠিক আছে, এই কি করবে, এর সাথে বাইন্ড করার পরে যে ফার্স্ট যে স্টেবল প্রোডাক্ট বানাবে, এর সাথে বাইন্ড করে যে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট বানাবে তার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। সেটা কত কার্বনের থাকবে, 4 কার্বনের, মনে পড়ছে তো। ফার্স্ট যে প্রোডাক্টটা বানাচ্ছে 4 কার্বনের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সেটাই হচ্ছে, ওই জন্য আমরা এই পাথওয়েকে বলছি আমরা C4 পাথওয়ে। কেন আমরা C3 ক্ষেত্রে দেখেছিলাম ফার্স্ট যে স্টেবল প্রোডাক্ট ছিল 3 কার্বনের PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড, তার জন্য আমরা C3 সাইকেল বলছিলাম। আর এর ক্ষেত্রে আমরা বলবো C4 সাইকেল, কেন ফার্স্ট যে স্টেবল প্রোডাক্ট তৈরি হচ্ছে। আর এই যে তৈরি করার জন্য যে এনজাইমটা লাগে সেই এনজাইমটার নাম মনে রাখবে পেপকেজ। কি নাম, পেপকেজ এনজাইমটা। তাহলে আমি পেপকেজের আমি যদি ফুল ফর্ম লিখি, পেপকেজ, এই পেপকেজ হচ্ছে যেমন ফসফোইনল পাইরুভেট, পেপ মানে হচ্ছে ফসফোইনল পাইরুভেট PEP, তার সাথে আমি কার্বক্সিলেজ, এই কার্বক্সিলেজ এনজাইমটা অ্যাড করলেই কি হবে, আমাদের পেপকেজ হবে। আর যেহেতু কার্বক্সিলেজ মানে হচ্ছে যেখানে কার্বন ডাইঅক্সাইডকে ফিক্স করছে, তাহলে এখানে কাকে ফিক্স করছে, কার্বন ডাইঅক্সাইডকে। তাই আমরা একে বলতে পারি ফিক্সেশন, বা একে বলতে পারি কার্বক্সিলেশন, যেখানে কার্বন ডাইঅক্সাইডকে ফিক্স করছে, ফিক্স করে 4 কার্বনের অক্সালো অ্যাসিটিক তৈরি করলো। ঠিক আছে, এইবার
এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কনভার্ট হয়ে যায় একটা আলাদা প্রোডাক্টে, যার নাম হচ্ছে আমাদের ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিড কত কার্বনের? 4 কার্বনের। এবারে ভালো করে লক্ষ্য করো তো, এইবারে আমি যে প্রিভিয়াস যে চ্যাপ্টারে রেসপিরেশনে যখন আমি গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেল পড়িয়েছিলাম, তো ক্রেবস সাইকেলে মনে করো যেখানে ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছিল, ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছিল, সেটা অক্সিডেশনের থ্রুতে সেখানে কি হচ্ছিল, NADP প্লাস থেকে আমাদের তৈরি হচ্ছিল NADH2 তৈরি হচ্ছিল না? কিন্তু এইখানে কি হচ্ছে, অক্সালো অ্যাসিডিক থেকে অপোজিট হচ্ছে, অক্সালো অ্যাসিডিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে। মানে এইখানে তাহলে কোন রিঅ্যাকশন চলছে? রিডাকশন রিঅ্যাকশন। অপোজিট হচ্ছে। আর রিডাকশন রিঅ্যাকশনের সময় এখানে কি হচ্ছে, যে এনার্জি ওখানে আমরা এনার্জি তৈরি করতে পেরেছিলাম, এখানে এনার্জি খরচা হবে NADPH থেকে NADP প্লাস, এইটা তৈরি হবে। ঠিক আছে, কেননা এটা রিডাকশন, ওখানে আমরা অক্সিডেশন পড়েছিলাম। ঠিক আছে, তাহলে এই NADPH এলো কোথা থেকে? কেন আমরা অলরেডি জানি যে ডার্ক রিঅ্যাকশন কখন চলে, লাইট রিঅ্যাকশনে যে প্রোডাক্টটাকে ইউজ করেই তো ডার্ক রিঅ্যাকশন শুরু করে। তাই আমরা যখন এর মধ্যে কোথায় ক্লোরোপ্লাস্টের মধ্যে যখন লাইট রিঅ্যাকশন হয়েছে, ক্লোরোপ্লাস্টের মধ্যে যখন লাইট রিঅ্যাকশন হয়েছে, মেসোফিল সেলে লাইট রিঅ্যাকশন যখন হয়েছে, সেই লাইট রিঅ্যাকশনের প্রোডাক্টই তো এই আমাদেরকে NADPH, সেইখানে ইউটিলাইজ করে ম্যালিক অ্যাসিড তৈরি করলো। ক্লিয়ার? এইবার এই ম্যালিক অ্যাসিড ট্রান্সফার করবে আমাদের কোথায়? বান্ডিল সেলের মধ্যে। তো এই যেখানে যখন যাবে তখন কিন্তু এখানে একটা গ্যাপ থাকে, এখানে কি থাকে? গ্যাপ দেখা যায়, এই জায়গাগুলোতে গ্যাপ থাকে, দেখা যায়। বুঝলে? এই গ্যাপগুলোকে আমরা বলি, এই গ্যাপগুলোকে আমরা জানি, এই গ্যাপগুলোর নাম কি? এই গ্যাপগুলোকে বলা হয় প্লাজমোডেসমাটা। আমরা সেল চ্যাপ্টারতে অলরেডি যখন আমরা এই যে মেসোফিল সেল বা উদ্ভিদ সেল বা প্লান্ট সেলের মধ্যে যখন আমরা ডিসকাস করেছিলাম, তখন আমরা এই প্লাজমোডেসমাটার ব্যাপারে আমরা ডিটেলস বলেও ছিলাম। ঠিক আছে, সেই প্লাজমোডেসমাটা হচ্ছে দুটো সেলের মধ্যে যে গ্যাপ। এইবারে কি হলো, তাহলে ফার্স্ট আমরা ফিক্সেশন করলাম কার্বন ডাইঅক্সাইড ফিক্স করলাম এনজাইমের থ্রুতে, পেপকেজের থ্রুতে। ফার্স্ট যে প্রোডাক্ট তৈরি করলাম অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তার রিডাকশন করে আমরা তৈরি করলাম ম্যালিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিডকে আমরা ট্রান্সফার করে দেবো কোথায়? এই ম্যালিক অ্যাসিডকে ট্রান্সপোর্ট করে দেবো। এবার ট্রান্সপোর্ট লেখা আছে তোমাদের, ট্রান্সপোর্ট করে আমরা সেই ম্যালিক অ্যাসিডকে নিয়ে আসবো বান্ডিল সিড সেলের মধ্যে। এই যে বান্ডিল সিড সেল, এইখানের মধ্যে আমরা নিয়ে আসবো ম্যালিক অ্যাসিডকে। ম্যালিক অ্যাসিড কত কার্বনের আছে? 4 কার্বনের। দেখবে এনসিইআরটিতে আর একটা লেখা আছে, ম্যালিক অ্যাসিডের পাশে লেখা আছে, দেখবে অ্যাসপার্টিক অ্যাসিড। অ্যাসপার্টিক অ্যাসিড বা ম্যালিক অ্যাসিড তৈরি করে, এটাও কিন্তু সেই 4 কার্বনের কিন্তু। ঠিক আছে, ম্যালিক অ্যাসিড হতে পারে বা অ্যাসপার্টিক অ্যাসিড হতে পারে। এই যে ম্যালিক অ্যাসিড, ঠিক আছে, বান্ডিল সেলের মধ্যে বান্ডিল সিড সেল আছে, তার মধ্যে কি হয়, কনভার্ট হয়ে তৈরি করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এখানে গিয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে, সেটাও কিন্তু কত কার্বনের? সেটা হচ্ছে 4 কার্বনের। তখন 4 কার্বন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বনেরই হয়ে থাকে। ঠিক আছে, আর এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করার সময় কারণ এদের মধ্যে হয় অক্সিডেশন রিঅ্যাকশনটা হয়। ঠিক আছে, কারণ ম্যালিক অ্যাসিড থেকে যখন এখানে কি হলো, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড করলো, থেকে ম্যালিক অ্যাসিড তৈরি করলো, এখানে ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হলো। কিন্তু এইখানে কি হবে, আমাদের অক্সিডেশন রিঅ্যাকশন কি হচ্ছিল, যে NADP-তে তৈরি হয়েছিল NADP, সেই NADP প্লাস থেকে তৈরি করলো NADPH। মানে এইখানে যে এনার্জি খরচা হয়েছিল, এখানে এনার্জি তৈরি হয়ে গেল, কারণ NADPH এর ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবারে কনভার্ট হবে পাইরুভিক অ্যাসিড। সেটা কত কার্বনের? 3 কার্বনের। আর 3 কার্বনে তৈরি করছে, আর এই কারণে এইখান থেকে একটা CO2 কিন্তু রিলিজ করা যায়। ঠিক আছে, আর এই CO2 রিলিজ হওয়ার প্রসেসটাকে আমরা তখন বলবো কি? ডিকার্বক্সিলেশন। কালারটা আলাদা করি তাহলে বুঝতে পারবে। তাহলে এই যে প্রসেসটাকে বলবো তখন ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে CO2 এখান থেকে বেরিয়ে এলো, কোথা থেকে? এখানে 4 কার্বনে ছিল, এখানে 3 কার্বন, তাই একটা CO2 একটা কার্বন আকারে CO2 বেরিয়ে চলে এলো। ঠিক আছে, এবার আমি সাইকেলটাকে কমপ্লিট করি।
এইবারে এই পাইরুভিক অ্যাসিড যেটা তৈরি হলো আমাদের কোথায়, বান্ডিল সেলের মধ্যে, সেইটা কিন্তু ট্রান্সপোর্ট করে চলে যাবে কোথায়, আমাদের ট্রান্সপোর্ট করলো কোথায়, এলো মেসোফিল সেলের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এই যে মেসোফিল সেলে পাইরুভিক অ্যাসিড আসবে কত কার্বনে, 3 কার্বনের পাইরুভিক অ্যাসিড এলো, ট্রান্সফার করে কোথা থেকে, আমাদের বান্ডিল সেল থেকে আমাদের চলে এলো আমাদের আর মেসোফিল সেলের মধ্যে। ঠিক আছে, এই যে মেসোফিল সেলে আসার পরে এ কিন্তু প্রসেসটা আবার কিসে কনভার্ট করে দেবে, এই যে 3 কার্বনের পাইরুভিক অ্যাসিড কনভার্ট হয়ে যাবে আবার পেপ মানে ফসফোইনল পাইরুভেটে কনভার্ট হয়ে যাবে। তুমি ভালো করে দেখো তো, আমরা গ্লাইকোলাইসিসে পড়েছিলাম ফসফোইনল পাইরুভেট থেকে কি তৈরি হচ্ছিল, পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছিল, সেখানে দুটোই এটিপি তৈরি হচ্ছিল। পাইরুভিক অ্যাসিড থেকে যখন আমরা ফসফোইনল পাইরুভেট থেকে যখন পাইরুভিক অ্যাসিড তৈরি করেছিলাম তখন দুটো এটিপি তৈরি হচ্ছিল, কিন্তু যেহেতু এইখানে কি হবে, পাইরুভিক অ্যাসিড থেকে যখন আমরা ফসফোইনল পাইরুভেটটা আমরা তৈরি করব তখন কি হবে, আমাদের এনার্জি লস হবে। ঠিক আছে, এখানে আমরা কি করি, এনার্জি লস করে ফেলি। এই জায়গাতে এই প্রসেসে কি হবে, দুটো এটিপি এখানে খরচা হয়ে যায়। ওখানে যেমন দুটো এটিপি তৈরি হয়েছিল, এখানে সেই রকম গ্লাইকোলাইসিসে দুটো এটিপি তৈরি হয়েছিল যখন ফসফোইনল পাইরুভেট থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল, এখানে কিন্তু আমরা দুটো এটিপি আমরা খরচা করে ফেলবো। আর যেহেতু আবার সেই ফসফোইনল পাইরুভেট থেকেই আবার ফসফোইনল পাইরুভেটেই পৌঁছালো, তার জন্য এই প্রসেসকে আমরা কি বলেছিলাম, রিজেনারেশন। কেন ও আবার যেমন হচ্ছে, যেমন C3-তে পড়েছিলাম না, আরইউবিপি থেকে পিজিএ হচ্ছিল, পিজিএ থেকে ট্রাইফসফেট ট্রায়োস ফসফেট থেকে আমার তৈরি হচ্ছিল কি আরইউবিপি, ওইটা আবার রিজেনারেশন প্রসেস, সেই রকমই এটাও আবার সেই রিজেনারেশন প্রসেস। কিন্তু এর জন্য একটা স্পেশাল এনজাইম এখানে কাজ করে, সেই এনজাইমটার নাম হচ্ছে এখানে মনে রাখবে পেপ সিনথেটেজ। ঠিক আছে, বা এর জন্য আরেকটা এনজাইম থাকে তার নাম হচ্ছে পিপিডিকে। এই পিপিডিকে এনজাইমটা মনে হচ্ছে, এই পিপিডিকে এনজাইমটা পুরো ফুল ফর্ম হচ্ছে পাইরুভেট ফসফেট ডাইকাইনেজ। এই এনজাইমটার একটা স্পেশাল একটা জিনিস আছে কি, এরা হচ্ছে এই এনজাইমটা মানে হচ্ছে এই পেপ সিনথেজ বা পিপিডিকে, এটা হচ্ছে কোল্ড সেন্সিটিভ এনজাইম। কেন, এরা কোল্ড এরিয়ার মধ্যে এলেই, এই প্লান্ট এলেই যদি ওইখানকার ছোট্ট প্লান্ট যদি কোল্ড এরিয়ার মধ্যে এনে দাও তাহলে কিন্তু এরা সার্ভাইভ করবে না। কেননা এই যে পাইরুভিক অ্যাসিড থেকে যখন ফসফোইনল পাইরুভেট হচ্ছে তখন একে কনভার্টই হবে না, কমপ্লিটই হবে না C4 পাওয়া। তো এটা ঠিক আছে, এই জন্যই বলছিলাম যে C4 প্ল্যান্টগুলো হাই ট্রপিক্যাল মানে যে ড্রাই ট্রপিক্যাল রিজিয়নের মধ্যে থাকে, হাই টেম্পারেচার রিজিয়নের মধ্যে থাকে, তবেই কিন্তু এই পেপ সিনথেজ বা পিপিডিকে তবেই এখানে অ্যাক্টিভেট হবে। আর এই সব জায়গাতে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে কোল্ড রিজিয়নের মধ্যে। তার জন্য কোল্ড রিজিয়নের মধ্যে C4 প্ল্যান্ট পাওয়া যায় না, হাই ট্রপিক্যাল রিজিয়নের মধ্যেই C4 প্ল্যান্ট পাওয়া যায়। ক্লিয়ার? এইবার দেখো তাহলে আমাদের হচ্ছে, তাহলে আমরা দেখো এই যে C4 সাইকেলটাকে আমরা যে কমপ্লিট করলাম, এই C4 সাইকেল কমপ্লিট করার জন্য এনার্জি কত খরচা হলো, দেখো এখানে এনার্জি কিন্তু দুটো এনার্জি কিন্তু খরচা হয়েছে, দুটো এটিপি খরচা হয়েছে। আর এনার্জি বলতে যে এইখানে যে আমাদের NADPH তৈরি হয়েছিল সেখানে আবার কিন্তু এখানে ব্যালেন্স হয়ে গেছে, এখানে আবার তৈরি করে ফেলেছে অলরেডি। দেখছো? ঠিক আছে, এইবার আমরা তো বুঝলাম যে আমরা C4 সাইকেলটা আমরা কমপ্লিট করে ফেললাম, কিন্তু আমরা যে C4 সাইকেলটা কমপ্লিট করলাম এখানে গ্লুকোজ কোথা থেকে তৈরি হলো, কোথাও জায়গায় কার্বনটাকে ফিক্স করলো, কার্বনটাকে ফিক্স করে আবার সেই ওই জায়গাতে নিয়ে এলো, তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড আবার বান্ডিল সেলের মধ্যে এলো, তাহলে এখানে গ্লুকোজ তৈরি হয়। আমরা ডাক রিঅ্যাকশানে পড়েছিলাম যে গ্লুকোজ তৈরি হয়, যেখানে C3 এবং C4 সাইকেল ডাক রিঅ্যাকশানের মধ্যে চলে, এখানে গ্লুকোজ কোথায়। এইবারে দেখো কেমন ঘটনা ঘটে, এই যে আমাদের CO2 যে তৈরি হলো, এই যে CO2 কি করে, এইখানে যে ক্লোরোপ্লাস্ট যে আছে, কোথায়, আমাদের বান্ডিল সেলের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে। ঠিক আছে, এইটা হচ্ছে সেই ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে,
এই ক্লোরোপ্লাস্টে কি হয়, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে আছে রুবিস্কো এনজাইম, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে আছে রুবিস্কো এনজাইম। ঠিক আছে, তাহলে রুবিস্কো এনজাইমটা বান্ডেল সিথ সেলের মধ্যে থাকে, আর পেপকাইনেজ সেটা হচ্ছে CO2 কে একসেপ্ট করে এখানে। ঠিক আছে, এই পেপকেজ কোথায় থাকে, আর এই CO2 কে নেবে, এই রুবিস্কো নেবে। ঠিক আছে, এই রুবিস্কো কি করবে, এই রুবিস্কো CO2 কে নিয়ে RUBPর সাথে অ্যাটাচ করাবে, নিয়ে পরে C3 সাইকেলটাকে কমপ্লিট করবে। C3 যে পাথওয়েটা আছে বা সাইকেলটা আছে সেটাকে কমপ্লিট করাবে। আর একে কমপ্লিট করালে কি হবে, আমাদের একে কমপ্লিট করলে এর মধ্যে আমরা পাবো গ্লুকোজ। তাহলে C3 সাইকেল চলছে কোথায়, বান্ডেল সিথ সেলের মধ্যে, আর C4 সাইকেলটা মেসোফিল সেল অ্যান্ড বান্ডেল সিথ সেল দুটোকে নিয়ে কিন্তু কমপ্লিট করে। ঠিক আছে, তাহলে এই যে বান্ডেল সিথ সেলের মধ্যেই কেন এই রুবিস্কো এনজাইমটা রয়েছে, এইখানে কেন নেই? এইবারে মজার কথা দেখো, এটাই তো অ্যাডাপ্টেশন। এইখানেই যে C3 প্ল্যান্ট থেকে C4 প্ল্যান্ট অ্যাডাপ্ট করেছে, তাহলে তো মেসোফিল সেলের মধ্যেই তো C4টা কমপ্লিট হয়ে যেতে পারতো। কারণ হচ্ছে এইখানে আমরা বলেছিলাম যে এই C4 সাইকেলের মধ্যে কোনো ফটো রেসপিরেশন হবে না, আর ফটো রেসপিরেশনকে অ্যাভয়েড করার জন্যই এই C4 পাথওয়ে চলছে। আর ফটো রেসপিরেশনকে অ্যাভয়েড করা মানে হচ্ছে যাতে রুবিস্কোর কাছে যাতে অক্সিজেন যাতে না আসে। এইবারে মজা দেখো, যেহেতু এটা হচ্ছে আমাদের কি মেসোফিল সেল, থিন লেয়ারে একটা মেসোফিল সেল, এই মেসোফিল সেলের মধ্যে যেমন CO2 ঢুকেছে অ্যাটমসফিয়ার থেকে, সেরকম কার্বন ডাইঅক্সাইডও অক্সিজেনও ঢুকতে পারে, এর মধ্যে অক্সিজেনও ঢুকতে পারে। কিন্তু অক্সিজেনকে বাইন্ড করার জন্য যে রুবিস্কোর যেমন দুটো অ্যাক্টিভিটি ছিল, একটা কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি, একটা যে অক্সিজেনেশন অ্যাক্টিভিটি, কিন্তু সেইটা কিন্তু পেপকেজের নেই। এটা মনে রাখবে, পেপকেজের সেই অ্যাক্টিভিটি নেই দুটোকে বাইন্ড করতে পারে। পেপকেজ, এই যে এনজাইমটা পেপকেজ, যার নাম বলেছিলাম ফসফোইনল পাইরুভেট কার্বক্সিলেজ এনজাইমটা, সেইটা শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সাইডের সাথেই, এই কার্বন ডাইঅক্সাইড রয়েছে এইটার সাথেই কিন্তু ও কিন্তু ফিক্সড করতে পারে বা ফিক্সেশন করতে পারে বা কার্বক্সিলেশন করতে পারে পেপকেজ। এর মধ্যে অক্সিজেনের কিন্তু কি নেই, অ্যাফিনিটি নেই যে অক্সিজেনকে বাইন্ড করার জন্য। ঠিক আছে, ও কার্বন ডাইঅক্সাইড যদি এই অক্সিজেন যদি ঢোকে, সেরকম অক্সিজেন কিন্তু বেরিয়েও যাবে। ঠিক আছে, ঢুকলে আবার বেরিয়েও যাবে, ওকে বাইন্ড করা কেউ নেই, যাতে অক্সিজেন যাতে রুবিস্কোর কাছে না থাকে তারই সেই ব্যবস্থা। ঠিক আছে, এই যে কার্বন ডাইঅক্সাইডকে যে ঢোকালো ফসফোইনল পাইরুভেট এর থ্রুতে, পেপকেজ এনজাইমের থ্রুতে, ফার্স্ট প্রোডাক্ট তৈরি করলো আমাদের হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বনের, তার জন্য আমরা C4 সাইকেল বলছি। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে রিডাকশনের থ্রুতে মেলিক অ্যাসিড তৈরি করলো, এই মেলিক অ্যাসিড ট্রান্সপোর্ট করে আমাদের বান্ডেল সিথ সেলের মধ্যে ট্রান্সফার করলো, এবং মেলিক অ্যাসিড অক্সালো অ্যাসিড থেকে তোমার পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার সময় এক কার্বনের এই কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো। এই কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে পেলো, এই কার্বন ডাইঅক্সাইড অ্যাটমসফিয়ারের কার্বন ডাইঅক্সাইড, এই যে কার্বনের থ্রুতে অক্সালিক অ্যাসিডকে এই সব মলিকুলের থ্রুতে বা অর্গানিক মলিকুলের থ্রুতে তৈরি হলো এই কার্বন ডাইঅক্সাইড। এইবারে তোমার কোশ্চেন থাকবে, স্যার এই কার্বন ডাইঅক্সাইড কি সেই কার্বন ডাইঅক্সাইড? অবশ্যই অ্যাটমসফিয়ারের কার্বন ডাইঅক্সাইড, কিন্তু এটা কিসের মাধ্যমে এলো, এই সব অর্গানিক মলিকুলের থ্রুতে এলো। কিন্তু তখন আমরা এটাকে আমরা ডাইরেক্ট বলতে পারি না অ্যাটমসফিয়ারের কার্বন, এইটা তখন আমরা স্পেশাল একটা নাম দেবো কি, এই কার্বনটা হচ্ছে ইন্ট্রাসেলুলার কার্বন, ইন্ট্রাসেলুলার কার্বন। ঠিক আছে, এবারে বলছি ইন্ট্রাসেলুলার, আমরা পড়লাম আগের তো বলছিলেন ইন্টারসেলুলার, ইন্ট্রা আর ইন্টারের মধ্যে ডিফারেন্স বুঝবে, কিন্তু এইটা দুটো সেলের মধ্যে যদি কোনো কিছু পদার্থ যদি থাকে বা কিছু মেটেরিয়াল থাকে তখন তাকে বলা হয় ইন্টার, আর যদি সেলের মধ্যে কোনো কিছু ঘটনা হলে তখন তাকে বলবো ইন্ট্রা। এইটা যাতে মনে থাকে, ইন্ট্রা আর ইন্টার কাকে বলে, একটাকে বলে আন্ত, একটাকে বলে অন্ত। ঠিক আছে, বেশ ভালো করে দেখো, ইন্ট্রাসেলুলার কার্বন বা কার্বন, এই ইন্ট্রাসেলুলার কি বলবো, কার্বন বলবো না, এখানে বলবো CO2। ঠিক আছে, ইন্ট্রাসেলুলার এই অর্গানিক মলিকুলের থ্রুতে যখন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে যখন পাইরুভিক অ্যাসিড তৈরি হলো তখন কি হলো, কার্বন ডাইঅক্সাইড তৈরি। হ্যাঁ, এই কার্বন কিন্তু সেই কার্বন থেকেই আসছে, কিন্তু অন্য ফর্মে আসছে, তার জন্য এই কার্বন ডাইঅক্সাইডকে বলবো আমরা ইন্ট্রাসেলুলার কার্বন ডাইঅক্সাইড। আর এই ইন্ট্রাসেলুলার কার্বন ডাইঅক্সাইড এই যে বান্ডেল সেলের মধ্যে যে আমাদের ক্লোরোপ্লাস্ট আছে, সেই ক্লোরোপ্লাস্টের মধ্যে আমাদের থাইলাকয়েডেমও হবে না নিশ্চয়ই, এটা হচ্ছে স্টোমার মধ্যে থাকে আমাদের রুবিস্কো, সেই রুবিস্কো এনজাইম এই ইন্ট্রাসেলুলার কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে RUBP 5 কার্বনের RUBP
আর এই দিকে হচ্ছে 1 কার্বনের কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে রুবিস্কো কী করবে, এই CO2কে কী করে কার্বক্সিলেশন। দেখো এইখানে হচ্ছে সেকেন্ড টাইম কার্বক্সিলেশন হচ্ছে, তাই আমরা বলতে পারি সেকেন্ডারি কার্বক্সিলেশন। আর এইখানে যেহেতু কার্বন ডাইঅক্সাইড ফার্স্ট পেপকেজ করছে, তার জন্য এটাকে আমরা বলতে পারি প্রাইমারি কার্বক্সিলেশন, বলতে পারি তো। তার জন্য আমরা বলতে পারি C3 ক্ষেত্রে একবার কার্বক্সিলেশন হয়, আর C4 এর ক্ষেত্রে দুবার কার্বক্সিলেশন হচ্ছে। একবার মেসোফিল সেলে পেপকেজ করছে, আর বান্ডিল সিড সেলের মধ্যে রুবিস্কো একবার কার্বক্সিলেশন করছে। একবার প্রাইমারি কার্বক্সিলেশন, এটা সেকেন্ডারি কার্বক্সিলেশন। ক্লিয়ার? আর এই সেকেন্ডারি কার্বক্সিলেশন করার পরে আবার রিডাকশন, আবার রিজেনারেশন করে এই C3 সাইকেলটাকে কমপ্লিট করে সেই গ্লুকোজ তৈরি করবে। এইটা সেই হচ্ছে পাথওয়ে। ঠিক আছে, তাহলে C4 সাইকেলটা কমপ্লিট করতে যে মোট এনার্জি লাগে সেটা হচ্ছে 2 ATP। যেখানে এখানে এনার্জি লেগেছে, কিন্তু আবার কিন্তু এই এনার্জিটা তৈরি করে ব্যালেন্স হয়ে গেছে, রাইট? তাহলে এই যে টোটাল ছিল আমাদের কে C4 পাথওয়ে। এই C4 পাথওয়ে যে আমাদের কত এনার্জি গেল C4 পাথওয়ের জন্য সেটা আমরা কাউন্ট করব। এনার্জি ইউটিলাইজেশন কত হলো সেটার আমরা এবার ডিটেলস আমরা কাউন্ট করব। ঠিক আছে, কারণ আবার বলি এটা তো C4 প্ল্যান্টের মধ্যে হচ্ছে, C4 প্ল্যান্টের মধ্যে C4 আর C3 কিন্তু দুটোই চলছে। C4 পাথওয়ে যদি বলে তাহলে শুধু এই পাথওয়েটা শুধু দেখো, কিন্তু C4 পাথওয়েটা পেপ, অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, মেলিক অ্যাসিড ট্রান্সপোর্ট করলো, আবার অক্সালিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, আবার পেপকেজ। এই যে কমপ্লিটটা হচ্ছে জাস্ট C4 পাথওয়ে। আর C3 সাইকেলটা হচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আবার বান্ডিল সিস্টেমের মধ্যে কি হচ্ছে আমাদের C3 সাইকেলটা কমপ্লিট করছে। যদি C4 প্ল্যান্ট বলে, C4 প্ল্যান্টের হলে C3 এবং C4 দুটো সাইকেলই কমপ্লিট হয়। ঠিক আছে, আর যদি C4 পাথওয়ে শুধু বলে, শুধুমাত্র পাথওয়েটা এইটাই, তো সেক্ষেত্রে আমাদের 2 ATP খরচা হয়। ঠিক আছে, একটা CO2কে ফিক্স করতে। আর যদি C4 প্ল্যান্ট বলে তাহলে আমাকে এই C4টাকেও কাউন্ট করতে হবে, C4 সাইকেলটাকেও কাউন্ট করতে হবে, আমার C3 সাইকেলের যে ATP বা এনার্জি ইউটিলাইজ হচ্ছে সেটাকেও আমার কাউন্ট করতে হবে। এইবারে ওই জন্যই আমরা এনার্জি ইউটিলাইজেশনের যে কাউন্ট সেটা এবার আমরা দেখাবো। ঠিক আছে, চলো এইটার একটা তোমরা না স্ক্রিনশট নিয়ে নাও। আমরা এই জায়গাটাই আমরা কি করব, এনার্জি ইউটিলাইজেশনের কথা পড়বো C4 পাথওয়ে। ঠিক আছে, বা C4 প্ল্যান্টের ক্ষেত্রে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো এই জায়গাটা আমরা মুছবো। ঠিক আছে, আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। আর তোমরা খাতায় কিন্তু একটা প্রপার নোট বানাবে কিন্তু, ঠিক আছে, তবেই কিন্তু মনে থাকবে, না সব ভুলে যাবে। দেখো তাহলে এই C4 পাথওয়ে, আগে C4 পাথওয়েটা বলবো। ঠিক আছে, C4 পাথওয়ের ক্ষেত্রে কি হচ্ছে, একটা CO2কে ফিক্স করতে আমাদের এনার্জি কত লাগছে, মাত্র 2 ATP। এইখানে কারণ এইখানেও এনার্জি খরচা হচ্ছিল, কিন্তু ব্যালেন্স কিন্তু তৈরি করে ফেলেছে, আবার কিন্তু NADPH তৈরি করে ফেলেছে। এখানে রিডাকশনের সময় অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, মেলিক অ্যাসিড তৈরি হয়েছিল, তখন এনার্জি লেগেছিল, কিন্তু আবার মেলিক অ্যাসিড থেকে আবার অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড তৈরি করছে, তখন কিন্তু এনার্জি কিন্তু তৈরি করে ফেলেছে। কিন্তু আবার এই এনার্জি কোথায় চলে যাবে, এই এনার্জি কিন্তু আবার সেই আমাদের রুবিস্কোকে কী করে ফিক্স করার জন্য, কার্বন ডাইঅক্সাইড ফিক্স করার জন্য ওখানেও এনার্জি লেগে যাবে। ঠিক আছে, তো এই এনার্জি কোথায় যাবে, এখানে কাজে লেগে যাবে। ঠিক, তাহলে আমরা C4 প্ল্যান্টের যদি কথা বলি, C4 পাথওয়ের কথা বলি আগে। C4 প্ল্যান্টটাতেও দুটো চলবে, C3 এবং C4। তাহলে এইখানে একটা CO2কে ফিক্স করতে তাহলে কতগুলো ATP লেগেছে আমাদের, 2 ATP। ক্লিয়ার? C4 আমরা পাথওয়ের কথা বলছি। আর যদি আমি এখানে এখনই কথা বলি C4 প্ল্যান্ট, এটা গেল C4 প্ল্যান্ট এই পাথওয়ে। এইবারে আমি যদি ধরি C4 প্ল্যান্টের মধ্যে কি হবে, C3 এবং C4 দুটোই হবে। C3 মানে C4 পাথওয়েটা হবে, আবার এর মধ্যে হবে C3 পাথওয়ে। C4 এবং C3 পাথওয়ের দুটোই কিন্তু দেখা যাচ্ছে। তাহলে আমরা দেখি যে C4 পাথওয়ের ক্ষেত্রে আমরা মাত্র 2 ATP পেয়েছি। ঠিক,
একটা CO2কে ফিক্স করতে। আর C3 পাথওয়েটা মানে এই প্রসেসটা কোথায় হয়? C4 প্ল্যান্টের মধ্যেই হয়ে থাকে। দেখো C4 পাথ, বারবার বলছি C4 পাথওয়ে মানে হচ্ছে শুধুমাত্র এই যে সাইকেলটা। আর C4 প্ল্যান্ট যদি বলি C4 পাথওয়ে প্লাস এই যে CO2 তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই যে C3 সাইকেলটা এখানে কমপ্লিট করছে। তাই C3 পাথওয়ে এবং C4 পাথওয়ে দুটোকেই কিন্তু C4 প্ল্যান্টে হয়। যেমন কোশ্চিন আসবে তেমন অ্যান্সার করবে, কিন্তু ভালো করে রিড করবে। আর আমরা C3 প্ল্যান্টের মধ্যে আমরা অলরেডি ফার্স্টেই আমরা যখন ডিভিশন করেছিলাম কুইক ডিভিশনে, তখন আমরা দেখেছিলাম যে C3 পাথওয়ে ক্ষেত্রে আমাদের কতগুলো এটিপি তৈরি হচ্ছিল? 3টে এটিপি আর হচ্ছে 2টো NADPH তৈরি হয়েছে। দেখেছি কটা ফিক্স করার জন্য এই C4 প্ল্যান্টে একটা কার্বন ডাইঅক্সাইড ফিক্স করতে, একটা কার্বন ডাইঅক্সাইড ফিক্স করতে এই যে 2টো এটিপি 3টে এটিপি, 2টো এটিপি হচ্ছে C4 পাথওয়ে, 2টো এটিপি আর 2টো NADPH হচ্ছিল আমাদের C3 সাইকেলে। তাহলে আমরা লিখতে পারি যে C4 প্ল্যান্টে টোটাল একটা CO2 ফিক্স করতে, C4 প্ল্যান্টে ঠিক আছে একটা CO2 ফিক্স করতে তাহলে টোটাল কতগুলো এটিপি লাগছে C4 প্ল্যান্টের ক্ষেত্রে সেটা আমরা দেখছি। 3টে এটিপি সেটা C3 ক্ষেত্রে, আর 2টো হচ্ছে আমাদের C4 পাথওয়ে ক্ষেত্রে। তাহলে টোটাল কত হচ্ছে? 5 এটিপি। আর যেহেতু NADPH C4 সাইকেলে দেখতে পাচ্ছি যে ব্যালেন্স হয়ে যাচ্ছে, কিন্তু C3 সাইকেলে কিন্তু আমাদের এখনও কিন্তু কি আছে? 2টো NADPH তৈরি হয়। এটা কোন ক্ষেত্রে? এটা হচ্ছে একটা CO2 ফিক্স করতে। কিন্তু এবারে মনে করো একটা CO2তে গ্লুকোজ তৈরি করতে পারে না। তাই গ্লুকোজ তৈরি করতে গেলে সেই গ্লুকোজের কার্বন সংখ্যা কত? গ্লুকোজের কার্বন সংখ্যা হচ্ছে 6, 6টা কার্বন আছে। এই 6টা কার্বন হতে গেলে এই যে কার্বন ডাইঅক্সাইড C4 প্ল্যান্টের ক্ষেত্রে এই কার্বন ডাইঅক্সাইডকে এন্টার করাতে গেলে এই সাইকেলটাকে চালাতে হবে কতবার? 6বার। 6বার মানে হচ্ছে C4 পাথওয়েকেও 6বার চালাতে হবে, কেন C4 পাথওয়ে 6বার চললে তবেই কিন্তু 6টা কিন্তু কার্বন ডাইঅক্সাইড এই ইন্টারসেলুলার কার্বন ডাইঅক্সাইড পাবে। আর এই ইন্টারসেলুলার কার্বন ডাইঅক্সাইড আবার এই যে বান্ডেল সেলের মধ্যে যে রুবিস্কো আছে সেই 6টা কার্বনকে নিয়ে আবার গ্লুকোজ তৈরি করতে পারবে C3 সাইকেলের মাধ্যমে। বুঝতে পারলে? তাহলে কতগুলো টার্ন করাতে হবে? 6 টাইম। ঠিক আছে, 6টা CO2কে কিন্তু টার্ন করাতে হবে, এই সাইকেলের মধ্যে এন্টার করাতে হবে। ঠিক আছে, তো 6বার যদি সাইকেলটা যদি চলে তাহলে 6বার আমরা কি করব? কার্বন ডাইঅক্সাইডকে ফিক্স করব। এই 6বার কার্বন ডাইঅক্সাইডকে ফিক্স করতে গিয়ে আমরা টোটাল এবারে এনার্জিটা আমি পাবো। দেখো কি, আমরা একটাতে করতে গিয়ে আমরা এইটা পেয়েছি, একটা করতে গিয়ে। তাহলে 6বার করতে গিয়ে আমরা কতবার পাবো? তাহলে দেখো 6টা CO2কে আমরা ফিক্স করতে আমরা পাবো 6 × 5 ATP, মানে হচ্ছে 30টা ATP পাচ্ছি। আর NADP পাবো, NADPH 6 × যে এখানে হবে NADPH। ভালো করে আমি যেটা বলছি মন দিয়ে শোনো কিন্তু, ঠিক আছে? সেটা হবে 12টা NADPH। NADPH স্টুডেন্ট এই জায়গাতেই ভুল করে, এই ATP কাউন্টের ক্ষেত্রে। কোশ্চিন যেমন থাকবে সেই রকম অ্যান্সার হবে কিন্তু, ঠিক আছে? তাহলে আমাদের এই যে একটা গ্লুকোজ বানাতে, আমাদের একটা গ্লুকোজ 1 মলিকুল গ্লুকোজ বানাতে 1 মলিকুল অফ গ্লুকোজ বানাতে আমাদের ATP লাগছে কত? 30টা। আর NADPH লাগছে আমাদের কত? 12টা। তাহলে এবারে মনে করো C4 প্ল্যান্টের ক্ষেত্রে দুটো পাতেই চলছে C3 C4, আর C3 ক্ষেত্রে অনলি চলছিল C3 প্ল্যান্টের ক্ষেত্রে অনলি চলছিল C3 পাতে, এবং সেই C3 পাতের ক্ষেত্রে আমরা ATP কতগুলো আমাদের খরচা হচ্ছিল? 18টা, মানে 18 ATP। আর NADPH খরচা হচ্ছিল 12টা। আর এইখানে C4 প্ল্যান্টের ক্ষেত্রে আমাদের খরচা হচ্ছে 38টা ATP, আর এইখানে 12টা NADPH। ওখানে 12টা হচ্ছিল, এখানেও 12টা হচ্ছে, কিন্তু ATP দেখো এই C4 প্ল্যান্টের ক্ষেত্রে 30টা ATP তৈরি হচ্ছে। এনার্জি কোথায় ইউটিলাইজ বেশি হচ্ছে? আমাদের এই C4 প্ল্যান্টে। এই C4 প্ল্যান্টে আমাদের এনার্জি বেশি ইউটিলাইজ হচ্ছে। কিন্তু তারপরেও NCERT লিখেছে
যে এই C4 প্লান্টের এই যে C4 প্লান্ট প্লান্ট আছে, এই C4 প্লান্টের ক্ষেত্রে এর যদি প্রোডাক্টিভিটি দেখি, প্রোডাক্টিভিটি বলছে হাই আছে, এর প্রোডাক্টিভিটি হাই কার C4 প্লান্টের ক্ষেত্রে। কেন? যেখানে আমরা 30টা এটিপি খরচা করে ফেলছি আর ওখানে আমরা 18টা এটিপি খরচা করছিল, আর এইখানে বলছে C4 প্লান্টের ক্ষেত্রে প্রোডাক্টিভিটি অনেক বেশি। এনসিটি বলছে কেন বেশি, এবারে ভালো করে লক্ষ্য করো। যদি এই C4 প্লান্টে প্রোডাক্টিভিটি বেশি, কারণ C4 প্লান্টে কোনো ফটো রেসপিরেশন চলে না, নো ফটো রেসপিরেশন। আর ফটো রেসপিরেশন মানে হচ্ছে একটা ওয়েস্টফুল প্রসেস, যেটা C3 সাইকেলের মধ্যে হচ্ছিল। তাহলে রুবিস্কো কী করবে, C3 সাইকেলের মধ্যে C2 সাইকেল চালাবে, তখন কী হবে, একটা ওয়েস্টফুল প্রসেস তৈরি করবে, যেখানে এনার্জিটা লস হচ্ছে সেখানে কার্বন ডাইঅক্সাইড লস করে ফেলবে, আর সেখানে গ্লুকোজ তৈরি হবে না। ঠিক আছে, কিন্তু এখানে অ্যাটলিস্ট তো গ্লুকোজ তো বানাতে পারছি 30টা এটিপি খরচা করে। আর ওইখানে কোনো কারণে যদি অক্সিজেনের পরিমাণ বেড়ে গেল, হাই টেম্পারেচার হয়ে গেল, হাই লাইট ইন্টেন্সিটি চলে এলো, তাহলে তখন রুবিস্কো কার্বন ডাইঅক্সাইডকে ছেড়ে বাইন্ড করবে, তখন ওই C3 সাইকেলের প্রোডাক্টিভিটি অনেক কমে যাবে। সেখানে C2 পাথওয়ে চলবে, C3 শুধু বসে থাকবে, কিচ্ছু হবে না, তখন ওর প্রোডাক্টিভিটি অনেক কমে যাবে। তাই এই যে C4 প্লান্ট ফটো রেসপিরেশন মানে C2 পাথওয়েকে অ্যাভয়েড করার জন্য এই নিজে অ্যাডাপ্ট করে এই সাইকেল নিজেকে তৈরি করেছে, এই পাথওয়ে তৈরি করেছে নিজেকে। ঠিক আছে, ওই জন্যই এনসিটি বলছে যে মোর প্রোডাক্টিভিটি কী হচ্ছে C4 প্লান্টের ক্ষেত্রে মোর প্রোডাক্টিভিটি দেখা যায়। কারণ হচ্ছে একটাই, যে এর মধ্যে কোনো ফটো রেসপিরেশন দেখা যায় না, নো ফটো রেসপিরেশন অকার্স, কোনো ফটো রেসপিরেশন হয় না, C2 পাথ হয় না, তার ফলে আমাদের CO2 লস হয় না, এনার্জি লস হয় না, এবং গ্লুকোজও কিন্তু এখানে তৈরি হয়, এখন তৈরি হয় না। বুঝতে পারলে এই C4 প্ল্যান্টের মধ্যে C4 পাতে। এইবার আমরা C3 আমরা অলরেডি পড়েছি, C4 আজকে পড়লাম। এইবার C3 সাইকেল এবং C4 সাইকেলের আমরা কিছু ফিচার্স দেখে কিছু ডিফারেন্স আমরা দেখার চেষ্টা করি। চলো তাহলে আমরা ফিচার্সগুলো দেখি। এই C3 সাইকেল কার মধ্যে চলবে, C3 প্ল্যান্টগুলোর মধ্যে চলবে, যেগুলো আমরা অলরেডি দেখিয়েছিলাম, রাইস, হুইট, এগুলো তাই, টমেটো। আর C4 পাতে এইসব C4 প্ল্যান্টের মধ্যে চলবে, তাই না? যেমন আমরা দেখলাম কি মেজ, সুগার কেন, সরগম, এইগুলো। ঠিক আছে, তো এই লোকেশন যদি দেখি, C3 সাইকেলের লোকেশন কোথায় ছিল আমরা জানি, কোথায়, মেসোফিল সেল। আর C4 সাইকেল বা C4 প্ল্যান্টের জন্য চলছিল দুটো সেলের মধ্যে, একটা হচ্ছে মেসোফিল সেল অ্যান্ড হচ্ছে বান্ডিল সিথ সেলের মধ্যে দেখা যাচ্ছিল, এই দুটো সেল লাগে। C3 সাইকেলের ক্ষেত্রে ফার্স্ট ইলেকট্রন এক্সেপ্টর হচ্ছে 5 কার্বনের, হচ্ছে RUBP, সেটা ছিল 5 কার্বনের। আর C4 সাইকেলের জন্য হচ্ছে ফসফোইনল পাইরুভেট, সেটা হচ্ছে কত কার্বনের, 3 কার্বনের। যদি এনজাইম দেখি, যে C3 সাইকেলের ক্ষেত্রে স্পেশাল যে এনজাইমটা ছিল সেটা হচ্ছে রুবিস্কো এনজাইম। আর C4 সাইকেলের ক্ষেত্রে পেপকেজ, তাই না, পেপকেজ। কিন্তু এবারে মনে রাখো যে C4 প্ল্যান্টের মধ্যে দুটোই ছিল, একটা হচ্ছে মেসোফিল সেলের পেপকেজ কাজ করছিল, আর বান্ডিল সিথ সেলের মধ্যে কাজ করছিল একটা ছিল রুবিস্কো। বা এটাও একটা বলতে পারি যে এই যে পেপকেজের মধ্যে অ্যাটমসফিয়ার কি হচ্ছিল, কার্বন ডাইঅক্সাইডকে ফিক্স করছিল, তার জন্য আমরা এই পেপকেজকে বলতে পারি প্রাইমারি কার্বক্সিলেশন। আর এই রুবিস্কোকে আমরা বলতে পারি, কেন রুবিস্কো হচ্ছিল বান্ডিল সিথ সেলের মধ্যে ইন্টারসেলুলার কার্বন ডাইঅক্সাইডকে কি করছিল, ফিক্স করছিল, তাই এখানে হচ্ছে সেকেন্ডারি কার্বক্সিলেশন। ক্লিয়ার? আর ফার্স্ট স্টেবল প্রোডাক্ট হিসেবে C3 সাইকেলের ক্ষেত্রে যে জন্য C3 নাম দেওয়া হয়েছে, সেই ফার্স্ট স্টেবল প্রোডাক্ট হচ্ছে আমাদেরকে PGA, 3 কার্বনের PGA। আর এখানে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, মানে হচ্ছে 4 কার্বনের। ঠিক আছে, এটা ফুল ফর্ম আমি একবার লিখিনি, একবার লিখে দিচ্ছি আমি, অক্সালো
অ্যাসিটিক অ্যাসিড, এর হচ্ছে ফুল ফর্ম OAA, ঠিক আছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। যে ফটো রেসপিরেশন করবে, ঠিক আছে, ফটো রেসপিরেশন অনলি কি হচ্ছে C3 সাইকেলের মধ্যে চলে, তাহলে C3 সাইকেলের ক্ষেত্রে প্রেজেন্ট। আর C4 এর ক্ষেত্রে কিন্তু অ্যাবসেন্ট। এইটাই তো অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্ট করে তো নিজেকে C3 থেকে C4 এ কনভার্ট করেছে যাতে এই ফটো রেসপিরেশনকে অ্যাভয়েড করতে পারে। আর ক্রাঞ্চ অ্যানাটমি এর ক্ষেত্রে কি থাকে, অ্যাবসেন্ট। কার C3 ক্ষেত্রে অ্যাবসেন্ট। আর ক্রাঞ্চ অ্যানাটমি স্পেশাল ক্যারেক্টার হচ্ছে C4 এর প্রেজেন্ট। এদের যদি প্রোডাক্টিভিটি দেখি, এটা হচ্ছে লো প্রোডাক্টিভিটি, বিকজ এদের মধ্যে ফটো রেসপিরেশন চলে, C3 মধ্যে ফটো রেসপিরেশন চলে বলে এদের মধ্যে প্রোডাক্টিভিটি লো। প্রোডাকশন অনেক লো, কেন গ্লুকোজ তৈরি হচ্ছিল না ফটো রেসপিরেশন চালানোর জন্য, কারণ অক্সিজেন রুবিস্কোর সাথে বাইন্ড করতে পারে। কিন্তু এইখানে তো কোনো চান্সই নেই, কেন CO2কে কী করছে, CO2কে রুবিস্কোর কাছে সবসময় বাড়িয়ে রাখছে, অক্সিজেনের সাথে অক্সিজেনের কাছাকাছিই নেই, তাই এক্ষেত্রে হয় হাই। ঠিক আছে, প্রোডাক্টিভিটি। টেম্পারেচার যদি দেখি, এ হচ্ছে 10 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কাজ করতে পারে, ঠিক আছে। আর এ হচ্ছে একটু হাই টেম্পারেচার লাগে 30 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে। তার জন্য এইসব যে টেম্পারেচার জায়গাতে আছে বলে এই জন্য এগুলো C3 সাইকেল হয় টেম্পারেট জোনের মধ্যে। টেম্পারেট যে জোন বা এরিয়া সেইগুলোতে দেখা যায় C3, মানে হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলে। আর এইগুলো হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, যেটাকে বলা হয় ট্রপিক্যাল জোনের মধ্যে দেখা যায়। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের আজকের C4 পাথওয়ে, ঠিক আছে, যেখানে ডিটেলস আমরা আলোচনা করলাম। এইবারে আমাদের লাস্ট যে লেকচার, আমাদের পরের যে লেকচারটা আমরা পড়বো সেটা হচ্ছে কিছু ফ্যাক্টর আছে এই ফটোসিনথেসিস করার জন্য যে ফ্যাক্টরগুলো লাগে সেগুলোর ডিটেলস আমরা নেক্সট লেকচারে আমরা ডিটেলস আলোচনা করব। তো এখন এই ছিল আমাদের লেকচার C4 পাথওয়ে। আর এই লেকচার রিলেটেড যদি তোমাদের কোনো কোশ্চেন বা ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি এই লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। ওকে, বেস্ট অফ লাক।